ভারতে কি রিজিম চেঞ্জের চেষ্টা চলছে? আমি বলছি না, এটা এখন অনেকেই আশঙ্কা করছে। রিসেন্টলি দিল্লিতে একটা ইভেন্টে পিএম মোদি স্পিচ দিয়েছিলেন ভারত নিজেদের কৃষকদের, পশুপালকদের আর ফিশারম্যান মানে জেলেদের হিত নিয়ে কোনোভাবেই কম্প্রোমাইজ করবে না। মোদিজি জানেন এর জন্য তাকে পার্সোনাল ভাবে অনেক বড় একটা প্রাইস পে করতে হবে, বাট তিনি সেই প্রাইসটা পে করতে রাজি। অনেকেই আছে যারা এই ফুল স্পিচটা শুনেছেন, কিন্তু শেষ পার্টটাতে ধ্যান দিয়েছে খুব কম জন। পিএম মোদি দেশের হিতের জন্য বড় কোনো পার্সোনাল প্রাইস পে করতেও রাজি। সো পিএম মোদি কিছু কি সেন্স করতে পারছেন কি আছে এই মুহূর্তে তার ব্যক্তিগতভাবে হারানোর জন্য, তাও আবার বড় কিছু। রেজিম চেঞ্জের স্পেকুলেশন ব্যাপারটায় আসার আগে সবার প্রথমে এটা বুঝে নেওয়া যাক গ্রোয়িং ইন্ডিয়া বা ডেভেলপ ইন্ডিয়া কোন দেশের ইন্টারেস্টকে অ্যাকচুয়ালি সব থেকে বেশি হার্ট করে। দেখুন, এটা এখন আর লোকানো না যে ভারতকে ইউএস এর দরকার চীনকে কাউন্টার করার জন্য। ইউএস চায় ভারত চীনের সাথে লড়ুক ইউএস এর হয়ে, কিন্তু চায় না ভারত গ্রো করুক ইউএস বা চীনের মতো করে। রিসেন্ট অ্যাকশনগুলো থেকে যেটা এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কারণ ভারত যদি চীন বা ইউএস এর মতন করে গ্রো করে যায় বা ডেভেলপ দেশে পরিণত হয়ে যায়, তাহলে ভারত ও চীনের মতো করে ভবিষ্যতে চ্যালেঞ্জ করতে পারে ইউএস এর সুপার পাওয়ার স্ট্যাটাসকে, যেটা ইউএস কোনোভাবেই চাইবে না। সো সব থেকে বেস্ট অপশন হলো ভারত আর চীন একে অপরের সাথে লড়ুক, একে অপরের ক্ষতি করুক, দিয়ে পুরো কনফার্ম হয়ে যাক যে অ্যাটলিস্ট 30 থেকে 40 বছরের জন্য আর কোনো চ্যালেঞ্জার থাকবে না। ইউএস এর জন্য সব থেকে বেস্ট পসিবল সিনারিও হবে এটাই। নাও পিএম মোদিকে সরালে কার কার অ্যাকচুয়ালি লাভ হবে সেই দিকটাও দেখা যাক। মোদিজি দেশের ইন্টারেস্ট নিয়ে কোনোভাবে কম্প্রোমাইজ করা মানুষ না, ব্লাইন্ডলি কাউকে ফলো করেন না, কারোর দ্বারা ডিক্টেটেড হয়ে যান না। মোদিজি দেশকে ক্রমাগত স্ট্রং বানিয়ে চলেছে। মোদিজির জন্য দেশের ইন্টারেস্ট হলো সবার প্রথম। এমন অবস্থায় এই ধরনের মাইন্ডসেট নিয়ে থাকা ভারতকে কন্ট্রোল করা এতটা সহজ না। বাইরের কোনো পাওয়ার মোদিজির আন্ডারে থাকা ভারতকে সেইভাবে কন্ট্রোল করতে পারবে না যেমনটা তারা চায়। এক্সটার্নাল পাওয়ার্স পাল্টা কোশ্চেন শুনতে পছন্দ করে না, পছন্দ করে অন্ধের মতো কোনো অর্ডারকে ফলো করবে এমন সব দেশ, যার কিছু এক্সাম্পল আপনি অলরেডি জানেন, আলাদা করে মেনশন করার আশা করি আর কোনো প্রয়োজন নেই। সো মোদিকেই সরিয়ে দেওয়া মানে ভারতের ওপরে ফুল লেভারেজ। এখন স্পেকুলেশনগুলো কেন উঠছে সেই দিকটা দেখা যাক। ডিপ স্টেট এই ওয়ার্ডটার ব্যাপারে আপনি হয়তো এতদিনে মোটামুটি ভালো মতন করেই অবগত হয়ে গেছেন। 2024 জেনারেল ইলেকশনের আগের সিচুয়েশনটা নিয়ে বলতে গেলে যে ওয়ার্ডটাকে অনেকেই বারবার ইউজ করে, এখনো বেশ কিছু এমন ঘটনা ঘটছে যার পেছনেও এই ডিপ স্টেট কানেকশন আছে বলে মনে করছে এক্সপার্টসরা। পলিটিক্যাল লিডার্সরা ক্লিয়ারলি এখন সবার সামনে এসে এক্সপোজ করা শুরু করেছেন এই ব্যাপারটাকে। এনিওয়েজ, এটা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না। টিভি, ইন্টারনেট এসবের মাধ্যমে সবাই মোটামুটি সেসবের ব্যাপারে জানতে পারছে। যেটা নিয়ে এখানে অ্যাকচুয়ালি আলোচনা করব সেটা হলো এক্সটার্নাল জিওপলিটিক্যাল দিকটা। জিওপলিটিক্সের দিক থেকে কি কি কারণে অনেকে স্পেকুলেট করছে যে মেবি মোদিকে সরানোর চেষ্টা চলছে। প্রথমত, রিসেন্ট সময়ে সবাই শুনেছেন পাকিস্তানের জেনারেল আসিম মনিরের বিভিন্ন ধরনের প্রভোকেটিং স্টেটমেন্টগুলো, যেন মনে হচ্ছে যে কোনোভাবে একটা চেষ্টা ভারতকে যুদ্ধে জড়িয়ে নেবার ডেলিভারেট অ্যাটেম্প বলে মনে করছে এক্সপার্টসরা। ভারতের পূর্ব দিক থেকেও যে জিনিসটা কন্টিনিউয়াসলি লক্ষ্য করা যাচ্ছে, এটা জানা সত্ত্বেও যে তারা কোনোভাবেই ভারতের সাথে পেরে উঠবে না, তাই মনে হচ্ছে কোনো এক্সটার্নাল ফোর্স তাদেরকে এনকারেজ করছে এসব জিনিসগুলো করার জন্য। দ্বিতীয়বার ট্রাম্প ইলেকশন জেতার আগে ভারতে অনেকেই মনে করেছিল ট্রাম্প ইন্ডিয়া ফ্রেন্ডলি, সো ভারতের সাথে মোটামুটি সবকিছুই ঠিক থাকবে। বাট সারপ্রাইজিংলি সবাইকে ট্রাম্প ভুল প্রমাণিত করে দিয়েছিলেন ইন্ডিয়া পাকিস্তান সিচুয়েশন আর সিজ ফায়ারের ব্যাপারটা নিয়ে। হঠাৎ করে সিজ ফায়ারের জন্য ক্রেডিট নিয়ে নেওয়া আর সিচুয়েশনটাকে এমনভাবে ঘুরিয়ে দেওয়া যাতে মোদির ইমেজ খানিকটা লস হয়। ভারতের সাধারণ মানুষদের সামনে যেন মনে হচ্ছে মোদিজিকে উইক দেখানোর একটা চেষ্টা, যেটা অ্যাকচুয়ালি অনেকটা বেশ কাজও করেছে। ভুল হতে পারি, বাট সিচুয়েশনগুলো এরকমই কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। দেন সাডেনলি হঠাৎ করে পাকিস্তানের সাথে আমেরিকার অতিরিক্ত ক্লোজনেস, এটা জানা সত্ত্বেও যে ইন্ডিয়া পাকিস্তান রিলেশন কতটা সেন্সিটিভ। এখন তো আবার আর্মি চিফ আসিম মুনিরকে আমেরিকার মাটিতেই স্টেজ দিয়ে অ্যালাউ করা হচ্ছে ভারতকে ডাইরেক্ট নিউক্লিয়ার এসকেলেশনের ব্যাপারে ওয়ার্নিং দেওয়ার জন্য। মিসাইল হিট, ইকোনমিকে টার্গেট করা, পূর্ব দিক থেকে আক্রমণ করে পশ্চিম দিকে এগিয়ে যাওয়া, এসব অনেক কিছুই বলা হয়েছে। যেন মনে হচ্ছে প্রথম অ্যাটেম্পটা বিফল হয়ে গেছে ঠিকই, বাট অ্যাটেম্প তো আবার করা যেতেই পারে। যে কোনোভাবে যেন একটা চেষ্টা ভারতকে বড়সড় একটা যুদ্ধে উলঝে নেওয়ার। আর যেমনটা আপনি জানেন, যুদ্ধ হলে এক তো ভারতের গ্রোথটা স্লো হয়ে যাবে, দ্বিতীয়ত পাকিস্তানের কারণে চীনকেও হয়তো টেনে জড়িয়ে নেওয়া হবে ভারতের এগেনস্টে। মানে আলটিমেটলি যেটা ব্যাপারে প্রথমেই উল্লেখ করেছিলাম সেই সিচুয়েশন, ভারত চীন লড়বে, একে অপরের ক্ষতি করবে, আর 30-40 বছরের জন্য সিকিউর হয়ে যাবে ইউএস এর সিংহাসন। বাই চান্স ভারত হেরে গেল, রেজিম চেঞ্জের সিচুয়েশনটা ইজিলি তৈরি করে ফেলা যাবে আবার ভারতে, যে ইচ্ছে মতন করে এক্সটার্নাল পাওয়ার্স এর ইন্টারেস্ট অনুযায়ী ভারতের গভর্নমেন্ট। মানে দুদিক থেকেই ইউএস এর উইন উইন সিচুয়েশন।
রিসেন্টলি আবার G7 মিটিং এর ক্ষেত্রে লক্ষ্য করেছিলেন ট্রাম্প তাড়াতাড়ি ইভেন্টটাকে ছেড়ে চলে গিয়েছিলেন। দেন পিএম মোদীকে কল করে ডাকা হোয়াইট হাউসে, যে সময় আসিম মুনির অলরেডি সেখানে প্রেজেন্ট ছিলেন। যদি পিএম মোদী একবার সেখানে চলে যেতেন তাহলে হিউজ একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাওয়ার চান্স ছিল ভারতের মধ্যে। মোদিজির হিউজ ফেসলস হতো ভারতের সাধারণ মানুষদের সামনে। দেন আলটিমেটলি পাবলিক ম্যাসিভ নাম্বারে রাস্তায় নেমে পড়ে ডিমান্ড করতে হয়তো রেজিম চেঞ্জ। সিম্পল ভাষায় বললে মোদীকে পদত্যাগ করতে বাধ্য করা। তার উপর আবার এখন ট্যারিফের মাধ্যমেও অনেকটা প্রেশার বিল্ড করার চেষ্টা চলছে মোদির উপরে। ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে ডাইরেক্ট টার্গেট করা হচ্ছে রাশিয়ান তেলের নাম করে। এদিকে রিসেন্টলি ইউএস এর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে যখন এ ব্যাপারে একটা ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হয়েছিল যে রাশিয়ান অয়েলের জন্য ভারতের উপরে ট্যারিফ, চীনের উপরে তাহলে কেন নয়, তখন উত্তরগুলো থেকে বোঝা যাচ্ছিল ভারতের উপরে ট্যারিফটার কারণটা হতে পারে অ্যাকচুয়ালি অন্য কিছু। ইউরোপ আর ইউএস এখনো রাশিয়ার সাথে ট্রেড করে, সো অন্য কিছু একটা কারণ আছে বলে মনে করছে এক্সপার্টসরা। সাথে ইউএস এর মিনিস্টারদের ডাইরেক্ট ভারতের ইকোনমিকে ক্র্যাশ করে দেওয়ার কমেন্টগুলো সবাই শুনেছে। এনিওয়েজ, এবার জেনে নিন মোদিজি এই পুরো সিচুয়েশনটাকে কিভাবে ডিল করছে আর ধীরে ধীরে উল্টো কিভাবে ঘুরিয়ে দিচ্ছেন ট্রাম্পের দিকে। মনে হচ্ছে যেন মোদিজি জানেন অ্যাকচুয়ালি কি করার চেষ্টা চলছে। পসিবল রেজিম চেঞ্জ, ভারতকে জোর করে যুদ্ধে জড়িয়ে দেওয়া, এই সবকিছুকেই মোদিজি বুঝতে পারছেন, সেন্স করতে পারছেন। মেবি যেহেতু ডিপ স্টেট তার এগেনস্টে কার্যকর হয়নি, মেবি তার জন্যই এতটা এক্সটার্নাল প্রেশার, যে কারণে তিনি শান্ত আছেন আর কেয়ারফুলি মেপে মেপে স্টেপস নিচ্ছেন, তাড়াহুড়ো করছেন না। মোদিজি ভালো মতন করেই জানেন ট্যারিফের এফেক্ট অবশ্যই ভারতের উপরে পড়বে, বাট তার থেকেও অনেকটা বেশি এফেক্ট পড়বে আমেরিকার ওপরে। জিনিসপত্রের দাম যে বেড়ে যাবে সেটা আলটিমেটলি পে করতে হবে ইউএস এর সাধারণ মানুষদেরই। ফলে ইভেনচুয়ালি একটা না একটা সময় পর তারা রাস্তায় নামবে, যেটা অলরেডি শুরুও হয়ে গেছে। একটা সময় পর ট্রাম্প নিজের দেশের ভেতর থেকেই অনেকটা প্রেশার ফেস করবে। সো মোদিজি জাস্ট ওয়েট করছেন। তার উপর ভারতের মতন করেই ব্রাজিল আর সাউথ আফ্রিকাও একই রকম করেই অনেক কিছু ফেস করছে। রাশিয়া তো অলরেডি আগে থেকেই সেই লিস্টে আছে। সাথে চীনের সাথে হলো ইউএস এর মেন ফিউচার রাইভেলরি। এই সবকটা দেশই হলো ব্রিক্স এর লিডার, যে কারণে ফর এ সারপ্রাইজ চীন এখন স্টান্স নেওয়া শুরু করেছে ভারতের হয়ে। হেল্প ইউর ব্রাদার্স পোর্ট অ্যাক্রস অ্যান্ড ইউর ওন উইল রিচ দ্য শোর। এটা হলো একটা রিসেন্ট কোড চীনের তরফ থেকে ভারতের হয়ে। অলদো ভারতের অনেকেই চীনকেও ট্রাস্ট করে না, কিন্তু ভেবে দেখুন 3-4 মাস আগেই কি কি ইকুয়েশন ছিল ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মধ্যে। এখন সব ধরনের সেই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স পুরোপুরি উল্টোপাল্টা হয়ে বসে আছে। গ্লোবাল অর্ডার সাইলেন্টলি চেঞ্জ হচ্ছে। পুতিন, শি আর মোদি রয়েছেন যে চেঞ্জটার একেবারে সেন্টারে। রিসেন্টলি আবার ট্রাম্প অন্যদিকে অ্যানাউন্স করেছিলেন আলাস্কাতে ইউএস রাশিয়া পিস ডে 15ই অগস্টে, বাট তার আগে একটা টুইট করে দিয়েছিলেন মোদিজি, যেটা ক্লিয়ার ইন্ডিকেট করছে যে রাশিয়া আর ইউএস এর মধ্যে পিস ডিল নিয়ে মিটিং এর পেছনে ভারতেরও একটা ভূমিকা আছে। এটা যেন ঠিক সেরকমই যেরকমটা ট্রাম্প করেছিলেন ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে। তফাৎটা হলো পিএম মোদি অ্যাকচুয়ালি এক্ষেত্রে প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলেছিলেন। যদি এখন রাশিয়ার ইউক্রেনের ব্যাপারটা স্টপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওয়ার্ল্ডের কাছে একটা মেসেজ যাবে যে ভারত একটা ক্রুশাল পার্ট প্লে করেছে এখানে। ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর তরফ থেকেও তারপর একটা টুইট করে যে ব্যাপারটাকে আরো সলিডিফাই করা হয়েছে, তাও আবার ডাইরেক্টলি মেনশন না করে। আসিম মুনির যে আমেরিকাতে দাঁড়িয়ে নিউক্লিয়ার ওয়ার্নিং গুলো দিয়েছেন সেগুলোকেও ওয়ার্ল্ডের সামনে তুলে ধরে এক্সপোজ করা শুরু হয়ে গেছে। আর ইনডাইরেক্টলি কোয়েশ্চেনও করা হয়েছে এর পেছনে ইউএস এর রোলকে। ইউএস একদিকে ভারতকে স্ট্র্যাটেজিক পার্টনার, মোদিজিকে ফ্রেন্ড ইত্যাদি বলছে, অন্যদিকে ইউএস এর মাটিতে দাঁড়িয়েই ভারতকে নিউক্লিয়ার ওয়ার্নিং। ইউএস নিজেই নিজেকে এক্সপোজ করে ফেলছে ওয়ার্ল্ডের সামনে। মানে যাকে যে এখন মোদিজির দিকে ছড়া হচ্ছে সেগুলো সবকিছুই আবার বুমেরাং হয়ে ফিরে যাচ্ছে সোর্সের দিকে। মোদিজি লড়ছে সাইলেন্টলি। সবশেষে এগুলো হলো জাস্ট অ্যানালিসিস মাত্র, কারেন্ট সিচুয়েশনগুলোর উপরে ভিত্তি করে কিছু এক্সপার্টসরা যেটা মনে করছে, যে কারণে এগুলো আপনাদের সামনে রাখলাম। এবার আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন।